আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ভালোই আছো। আমরাও সকলেই ভালো আছি। তো আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো তোমরা জানো, গত ক্লাসে আমরা পরিমাপের আবার একটা ক্লাস করছিলাম। তো তোমাদের কাছে যে শীট আছে, শীটের 12 নম্বর অঙ্কটা আমি সেদিন বুঝাই দিয়েছি একটু। তো আজকে আবার একটু ওইটাই দেখো, ফিগারটা দেখো, আমি মুখে মুখে বলবো। সেদিন আমি এই দিক দিয়ে দিয়েছিলাম দাগ, ওই দিক দিয়ে দিলেও হবে, হ্যাঁ, ওই দিক দিয়ে দিলেও হবে। তখন এইটা তোমার ক্যালকুলেশন করে নিতে হবে। এখানে 2 মিটার হলে এইটুকু হবে 3 মিটার, হ্যাঁ। আর এটা ইয়েগুলো দেওয়াই আছে, তুমি এদিক দিয়ে যদি দাও তাহলে ইজি হয়, এটাও হবে ওটাও হবে। যদি তুমি এইদিকে দাগ দাও তাহলে এইটুক কত, টোটালটা 5, এইটুক যদি 2 হয়, প্যারালালি এখানে সমান্তরাল এখানে এসে এটা লাগে, তাহলে এটাও 2 হবে, তাহলে এইটুকু হবে 3, তখন ইজি হবে। হ্যাঁ, তোমরা এই দিক দিয়ে দেওয়া আছে সব এদিক দিয়ে করবা। দেখো, দুইটা আয়ত হইল, এটা একটা আয়ত, এটা একটা আয়ত। পরিসীমা বললে এটার পরিসীমা যোগ এটার পরিসীমা, ক্ষেত্রফল বললে এটার ক্ষেত্রফল যোগ এটার ক্ষেত্রফল, তাহলে টোটাল তোমার আকৃতিটার ক্ষেত্রফল পেয়ে গেলা। হ্যাঁ, তাহলে তুমি এখান থেকে নাম দেওয়ালে ক খ গ ঘ উম চ দিয়ে এই বিন্দু থেকে এখানে ছ উম ছ একটা লম্ব এঁকে নিবা, তাহলে এখানে একটা আয়তক্ষেত্র পাচ্ছ। দেখো, আয়তক্ষেত্রের 2 বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা একটা এটা একটা পেয়ে গেলা, আর এখানেও দেওয়া আছে, এটা একটা এটা একটা পেয়ে গেলা। তাহলে ইজিলি সব তোমরা বের করতে পারতেছো। পরিসীমা প্লাস আয়তক্ষেত্র, সরি, পরিসীমা প্লাস ক্ষেত্রফল দুটাই পাচ্ছ তোমরা। হ্যাঁ, তাহলে এটা তোমার করো, সহজ হয়ে গেছে। এখন আমরা 13 নম্বরে যাই। 13 নম্বর তাহলে ফিগারটা আগে এখানে একটা আয়ত। এগুলো তোমাদের উদাহরণের অঙ্ক, কিন্তু এই উদাহরণের অঙ্ক থেকেও তোমাদের ইয়া করে দেয়, যোগ্যতা ভিত্তিক একটা করে দেয়, এটাও থাকতে পারে। তো এখানে বলছে ক খ গ ঘ একটা আয়তক্ষেত্র, ক খ গ। আচ্ছা, তোমরা ফিগারটা ইয়ে করে নিও, আমার তো ফিগারটা একটু চেঞ্জ হয়ে গেছে, লেখাগুলো সরে গেছে প্রিন্ট করাতে। তোমরা সিরিয়ালি রাখো, ক খ গ ঘ একটা আয়ত, আর মাঝখানে একটা ত্রিভুজ আছে, ক খ উম মনে করো। হ্যাঁ, এখন এইটা কালো করা অংশ আর এই সাদা অংশটা ত্রিভুজ। এখন আয়তের ভূমি দেওয়া আছে 5 সেমি, আর উচ্চতা বা প্রস্থ দেওয়া আছে 4 সেমি। এটা উচ্চতাও ধরা যায়, প্রস্থও ধরা যায়। এখন যদি তুমি আয়তের এটা ধরো তাহলে প্রস্থ ধরো, আর যদি ত্রিভুজের ধরো সেক্ষেত্রে কিন্তু উচ্চতা, বুঝছো? ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা, আর আয়তের ক্ষেত্রে ওটা হবে প্রস্থ। এখন বলছে কি, ক খ ক খ উম ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তো ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি, তোমরা সূত্র জানো না? ত্রিভুজের ক্ষেত্রফল, ক নম্বরটা দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি, ভূমি গুণন উচ্চতা ভাগ 2 বা হাফ ভূমি গুণন উচ্চতা। এবার এরকম হয়, হাফ ভূমি গুণন উচ্চতা এখানে দিতে পারো, বা এটাকে ভাগ আকারেও দিতে পারো। তোমরা ভাগ শিখছো, ভাগ শেখো। ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা ভাগ 2, এটা তাহলে সমান সমান দাও। ভূমি কত আছে ত্রিভুজের, এটা এটা হলো ত্রিভুজের ভূমি, আর এটা উচ্চতা। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটা হলো দৈর্ঘ্য, এটা হলো প্রস্থ। তাহলে দেখো, ভূমি হচ্ছে 5 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 4 সেন্টিমিটার, ভাগ 2, একবারে এককটা লেখো, তাহলে বর্গ সেমি, বর্গ সেমি। তাহলে এখানে হচ্ছে 4 × 5 = 20 ভাগ 2 বর্গ সেমি সমান সমান 10 বর্গ সেমি। হ্যাঁ, এটা হচ্ছে খ নম্বরের অ্যান্সার।
তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কত পেলাম? 10 বর্গ সেন্টিমিটার। 4 × 20 ভাগ দিলে 10, 2 দিয়ে ভাগ। তাহলে এটা মনে রাখো, 10 বর্গ সেন্টিমিটার, বুঝছো? এটা হলো 10, এটা লাগবে বর্গ সেমি। আর এটা হলো 5 মিটারটা লিখে নেই, মিশে গেছে, 5 সেন্টিমিটার। এখন বলছে কি আয়তক্ষেত্রটির কালো অংশের ক্ষেত্রফল কত? এই যে আয়তক্ষেত্র পুরোটা আছে এর এইটুক, এই যে কালো করে দিছি, দাগ দিয়ে দিছি, এইটার ক্ষেত্রফল কত? আমরা কিন্তু এইটুক জায়গার ক্ষেত্রফল পেয়ে গেছি, ত্রিভুজের ক্ষেত্রফল। এটা 10 বর্গ সেমি, বর্গ সেমি। এখন যদি আমরা পুরো ক্ষেত্রফল থেকে এইটুক ক্ষেত্রফল বিয়োগ করি তাহলে কালো অংশটা পেয়ে যাচ্ছি। তাহলে পুরো ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। পুরো ক্ষেত্রফল কি? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। 6 নম্বর লেখো। আমাদেরকে এইটুক বের করতে গেলে, এই কালো অংশের ক্ষেত্রফল বের করতে গেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আগে বের করে নিতে হবে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি? সূত্র লেখো আর মান বসায় দাও। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি আমরা? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ এত একক, বর্গ একক। ক্ষেত্রফলের একক হলো বর্গ একক। এককের জায়গায় যেটা আসে সেটা বসাবো। তাহলে গুণ দাও, 5 × 4 বর্গ সেমি, বর্গ সেমি সমান 20 বর্গ সেমি। 20 বর্গ সেন্টিমিটার। এখন বলছে কালো অংশের ক্ষেত্রফল। তাহলে লেখো, অতএব আয়তক্ষেত্রের কালো অংশটির ক্ষেত্রফল, ওই কথাটা লেখো, আয়তের কালো অংশের ক্ষেত্রফল, কালো, তোমরা আয়তক্ষেত্র লিখবা কিন্তু পুরোটা, কালো অংশের ক্ষেত্রফল সমান, এই যে এখানে এটা থেকে ওইটা বিয়োগ দাও, ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ওটা লিখে নিতে পারো, এখানে বাংলায় লিখে নাও কথায়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ ওই যে এখানে লেখো ক খ গ ঘ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বিয়োগ ক খ উম ত্রিভুজের ক্ষেত্রফল। এই দুটো কথা লিখে নাও। লিখে নিয়ে তারপর 20 থেকে 10 বিয়োগ করো, এত বর্গ সেমি, বর্গ সেমি। তাহলে ওর ক্ষেত্রফল 10 বর্গ সেমি হচ্ছে। বুঝতে পারছো? সমস্যা হওয়ার কথা না, এটাই। দেখো এখন একটা স্কুলের অনলাইন ক্লাসের দেখো, 1 নম্বরটা দেখো। আনাস সাহেব বাজারে গিয়ে এত কেজি আটা, 5.5 কেজি আটা, 8 হেক্টোগ্রাম সরিষা, 2500 হেক্টোগ্রাম মাছ কিনলেন। 2500 অর্থাৎ 2500 গ্রাম মাছ কিনলেন, হেক্টোগ্রাম না, এটা তিনটা এককে দেওয়া আছে। আনাস সাহেব মোট কত কেজি জিনিস কিনলেন, বা আনাস সাহেব কত কেজি সরিষা কিনলেন, সরিষা। তাহলে দেখো সরিষাটা, এটা মুখে মুখে বলে দিচ্ছি, বুঝছো? এটা মুখে মুখেই পারবা তোমরা। তাহলে অনলাইন ক্লাসের 1 নাম্বারটা শোনো, সরিষা কিনছে কতটুকু? 8 হেক্টোগ্রাম। তাহলে এটা কেজিতে প্রকাশ করতে বলছে। তাহলে তোমরা ওই যে ছন্দটা মিলাই নাও, কিলাইয়া হাকাইয়া ডাকাত কিলাইয়া। তাহলে হেক্টোগ্রামের চেয়ে কিলোগ্রাম বড়, বুঝছো? তাহলে তোমরা 10 হেক্টোগ্রামে 1 কিলোগ্রাম, 10 দিয়ে এটাকে ভাগ দাও, কিলোগ্রাম হয়ে গেল। তাহলে প্রথমটা আটা আছে কিলোগ্রাম, সরিষাও কিলোগ্রাম হয়ে গেল। এখন খ নাম্বার, আনাস সাহেব কত সেন্টিগ্রাম মাছ কিনলেন। এখন 2500 গ্রামকে সেন্টিগ্রাম প্রকাশ করো, সেন্টিগ্রামে প্রকাশ করো। তাহলে মারিলে ডাক দেশে শান্তি, সেন্টিগ্রাম। তাহলে 100 সেন্টিগ্রামে 1 গ্রাম হচ্ছে, বুঝছো? 100 দিয়ে ওটাকে গুণ দাও 2500-কে, যেটা পাবা তত সেন্টিগ্রাম হবে। তারপর তিনি তারপর গ নাম্বার বলছে তিনি মোট কত কেজি বাজার করলেন, মানে জিনিসপত্র কিনলেন। তাহলে কি করতে হবে? প্রথম দুইটা তো আমরা কেজিতে প্রকাশ করছি, এখন 2500 গ্রামকেও কেজিতে প্রকাশ করি, করে ওই ওটা যোগ করে দিই। তারপর এই মাছ হবে হলো 2.5 কেজি, হ্যাঁ, 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে লিখতে হবে তারপর যে তিনি মোট বাজার করলেন, লিখে নিতে পারো ওটা, আটা কিনলেন 5.5 কেজি, তারপর সরিষা কিনলেন ওই যে 0.8 কেজি, এবং মাছ কিনলেন 2.5 কেজি। অতএব তিনি মোট বাজার করলেন, ওইটা যোগ করে দিলে যা হবে তাই।
তারপর দেখো 2 নম্বর, রংপুর থেকে মিরবাগের দূরত্ব 7 কিলোমিটার 500 মিটার। রংপুর থেকে মিরবাগ পায়ে হেঁটে যেতে আনিসের 2 ঘন্টা সময় লাগে। এখন রংপুর থেকে মিরবাগের দূরত্ব কত কিলোমিটার বের করতে হবে। দূরত্ব কিলোমিটারে প্রকাশ করতে বলছে। হ্যাঁ, তাহলে রংপুর থেকে মিরবাগের দূরত্ব দেওয়া আছে 7 কিলোমিটার 500 মিটার, ওটাকে তোমরা কিলোমিটারে প্রকাশ করলে যা হবে তাই। এখন বলছে আনিস 1 ঘন্টায় পায়ে হেঁটে কত পথ অতিক্রম করে, সেটা কত দূরত্ব বা কত পথ অতিক্রম করে। এখানে বলা আছে যে রংপুর থেকে মিরবাগের দূরত্ব হলো এত কিলোমিটার, 7 কিলোমিটার 500 মিটার, 2 ঘন্টায় যায়। তাহলে লিখতে হবে 2 ঘন্টায় যায় আনিস, 2 ঘন্টায় যায় অত কিলোমিটার, আমরা কতে কিলোমিটারে প্রকাশ করছি ওটা লিখবো। 1 ঘন্টায় যায় কত কিলোমিটার। যদি আনিস পায়ে হেঁটে রংপুর থেকে মিরবাগ গিয়ে আবার ফিরে আসে, তাহলে তার মোট দূরত্ব কত দূরত্ব হাঁটা হবে। এটা সহজ। দূরত্ব হলো কি লিখতে হবে, গ নাম্বারটা লিখতে হবে রংপুর থেকে মিরবাগের দূরত্ব 7 কিলোমিটার 500 মিটার। অতএব আনিসের রংপুর থেকে মিরবাগ গিয়ে আবার রংপুরে ফিরে আসতে সময় লাগবে, ওটাকে 2 দিয়ে গুণ দাও তোমরা, বা 2 বার যোগ করো তাহলেই হয়ে যাচ্ছে। 2 দিয়ে 7 কিলোমিটার 500 মিটারকে গুণ দাও, দিলে হবে কত, এটা 7.5 কিলোমিটার যদি ধরো, তাহলে ওকে 2 দিয়ে গুণ দিলে হবে কত, 15 কিলোমিটার। 15 কিলোমিটার। তাহলে এটা মোটামুটি হয়ে গেল। তারপর 3 নাম্বার দেখো, একটি বড় কক্ষে 200 বস্তা আলু আছে, প্রতি বস্তায় 100 কেজি করে আলু আছে। এখন এটাও পারবা তোমরা, শুধু কেজিকে মেট্রিক টনে প্রকাশ করতে বলছে। ওই কক্ষে মোট কত মেট্রিক টন আলু আছে সেটা বের করতে বলছে। এখন তাহলে করো, 1 বস্তায় আলু আছে 100 কেজি, অতএব 200 বস্তায় আলু আছে, গুণ করে ফেলো, যা পাবা ওটাকে 1000 কেজিতে 1 মেট্রিক টন, 1000 দিয়ে ভাগ দিলে তোমরা মেট্রিক টন পেয়ে যাবে। যদি প্রতি বস্তা আলু 2100 টাকা করে বিক্রি করা হয়, তবে প্রতি কেজি আলুর দাম কত হবে। তাহলে প্রতি বস্তা মানে কি, এখানে 200 বস্তা আছে, 200 বস্তার যে আলু আছে মোট, হ্যাঁ তোমরা 200 বস্তাকে তোমরা আগে করে নাও, 200 বস্তা আলুর মোট দাম বের করো না। 1 বস্তা আলুর দাম 2100 টাকা, 200 বস্তা আলুর দাম 200 দিয়ে ওটাকে গুণ দিয়ে নাও, তাহলে এই 200 বস্তা আলুর তোমরা দাম পেয়ে যাবে। এখন 200 বস্তায় কত কেজি আলু আছে, তোমরা তো ওই যে প্রথমে কেজি বের করে নিছো না, তাহলে এত কেজি আলুর দাম, যে কেজিটা বের করে নিছিলে ক নম্বরে, তাহলে অত কেজি আলুর দাম এত টাকা, তাহলে 1 কেজি আলুর দাম কত, ওইটা দিয়ে ভাগ দিলেই পেয়ে যাবে টাকা। আর যদি কোনো ব্যক্তি, গ নাম্বার, যদি কোনো ব্যক্তি 25 কুইন্টাল আলু রাখতে চায়, তাহলে অনুরূপ কয়টি বস্তা লাগবে। এখন 25 কুইন্টালকে তোমরা কেজিতে কনভার্ট করো আগে। তাহলে কেজিতে কনভার্ট করে 100 কেজি রাখা যায় 1 বস্তায়, অতএব কত কেজি রাখা যাবে, কত বস্তায় পেয়ে যাবা। তাহলে 25 বস্তা লাগবে সম্ভবত। হ্যাঁ, 25 কুইন্টাল 100 কুইন্টাল এবং কেজির সম্পর্কটা জানো না, সেটা দিয়ে করে ওখানে বের করে ফেলবা। 25 বস্তা লাগবে। বা তোমরা ভাগ করে দেখিও, যত হয় তত। হ্যাঁ, তাহলে 100 কেজিতে 1000 কেজিতে 1 মেট্রিক টন, আর কত কুইন্টালে, কত কেজিতে 1 কুইন্টাল, 100 কেজিতে 1 কুইন্টাল, 125 বস্তা হবে। হ্যাঁ, তারপর দেখো, আমি 4 নম্বর অঙ্কটার কথা বলছিলাম যে একজন দর্জির কাছে 6250 সেন্টিমিটার সুতি কাপড় আছে, তিনি ওই কাপড় হতে 150 সেন্টিমিটার 12টা শার্ট তৈরি করতে চান। তাহলে প্রতিটা কাপড় হবে 150 সেন্টিমিটার করে, 12টা শার্ট বানাবেন, আর অবশিষ্ট কাপড় দিয়ে 8টা প্যান্ট তৈরি করবেন, 8টি। তাহলে 100 মিটার কাপড়ের মূল্য এত টাকা, 100 মিটার কাপড়ের মূল্য 225 টাকা হলে, এই যে নিচে ইয়েগুলো দিয়ে দিচ্ছে এদের, ক নম্বর গ নম্বর প্রশ্ন দিয়ে দিচ্ছে, পড়ি আমরা। শার্ট তৈরি করতে কত সেন্টিমিটার কাপড় লাগবে। তাহলে একটি শার্ট তৈরি করতে কাপড় লাগে 150 সেন্টিমিটার। তাহলে এটা করবি 4 নম্বরটা দেবো, অনলাইন ক্লাসের 4 নম্বরটা। তাহলে একটি শার্ট তৈরি করতে কাপড় লাগে, একটি শার্ট তৈরিতে বা তৈরি করতে, যেটা দাও সেটাই হবে, কাপড় লাগে
কাপড় লাগে 150 সেন্টিমিটার, এটা আগে নিলা। হ্যাঁ, এখন বলছে 12টি শার্ট, শার্ট তৈরি করবে 12টি, এতে কাপড় লাগবে 150 গুণন 12, 12 শূন্য 5, 12 শূন্য শূন্য 5 12 37, 5 12 37 শূন্য হাতে 6, 12কে 12 আর 6 18, তাহলে 1800 সেন্টিমিটার কাপড় লাগবে তোমার শার্ট তৈরি করতে। হ্যাঁ, তাহলে শার্ট তৈরিতে গেল 1800 সেন্টিমিটার। তাহলে তোমরা পাইলা শার্ট তৈরিতে কতটুকু কাপড় লাগে, 1800 সেন্টিমিটার। তাহলে এটা পেয়ে গেলে। এখন ক্ষয়ে আসো। ক্ষয়ে বলছে কি, প্যান্ট তৈরিতে, একটি প্যান্ট তৈরিতে তোমাকে বলেনি যে বাকি একটা কাপড়, একটা প্যান্ট তৈরি করতে কতটুকু কাপড় লাগবে সেটা বলেনি, বলছে যে বাকি প্যান্ট দিয়ে বাকি কাপড় দিয়ে 8টি প্যান্ট তৈরি করতে। তাহলে বাকি আগে কাপড় কতটুকু আছে সেটা দেখে নিয়ে আমরা। লেখো, তার কাছে কাপড় ছিল, তার কাছে কাপড় আছে এত সেন্টিমিটার। হ্যাঁ, আর শার্ট তৈরিতে খরচ হলো, ওটাও লেখো। শার্ট তৈরিতে কাপড় লাগে, এটা তোমরা লিখে নিও ভাষাটা। হ্যাঁ, সময় অল্প তো, অল্পের মধ্যে আমরা শেষ করি। ভাষাটা তোমরা লিখতে পারবা যে তার কাছে কাপড় আছে এত সেন্টিমিটার, প্যান্ট তৈরি করতে কাপড় লাগে 1800 সেন্টিমিটার। হ্যাঁ, বিয়োগ করো তাহলে। তাহলে অবশিষ্ট কাপড় আছে কত, তার কাছে কাপড় অবশিষ্ট আছে, প্যান্ট তৈরির পর তার কাছে কাপড় অবশিষ্ট থাকবে বা আছে, বিয়োগ করো। 5 8 12 মিলে 4 হাতে 1 2 4, তাহলে এত সেন্টিমিটার কাপড় তার কাছে অবশিষ্ট আছে। তাহলে অবশিষ্ট কাপড় দিয়ে 8টা প্যান্ট তৈরি করবে। হ্যাঁ, তাহলে লেখো, এখানে লেখো তাহলে অবশিষ্ট কাপড় দিয়ে 8টি প্যান্ট তৈরি করবে। তাহলে 8টি প্যান্ট তৈরিতে কাপড় লাগবে বা লাগে, প্যান্ট তৈরি করতে কাপড় লাগে বা লাগবে, যেটা মানে সুইটেবল হয় সেটা লিখবে। হ্যাঁ, ওই ভাষার সঙ্গে মিলাই। প্যান্ট তৈরি করতে কাপড় লাগবে, হ্যাঁ কাপড় লাগবে এত, লাগে বা লাগবেই লেখো, এত সেন্টিমিটার। অতএব একটি প্যান্ট তৈরি করতে বলছে কাপড় লাগবে কতটুকু, এটা ভাগ দাও। 50 40, এটি 5 9 45, 8 দিয়ে ভাগ করতেছি। হ্যাঁ, 50 40, 50 40, 50 হয় 6 48, ফ্র্যাকশন আসলো কেন খেয়াল করো, আমরা ভুল করছি নাকি আগে। 15টি না, 15টা একটু চেক করে নিই আমি ঠিক আছে কিনা। 15 আর 12 শূন্য, 5 12 37 শূন্য, 12কে 12 আর 6 18, ঠিক আছে। হ্যাঁ, ফ্র্যাকশন আসতে পারে, সমস্যা নেই। তাহলে একটি প্যান্ট তৈরি করতে কাপড় লাগবে তোমার 8 দিয়ে ভাগ করতেছি আমরা। 6 48 গেল, 2 থাকলো 20 হলো, 8 2 16, 4 থাকলো 5 40, 7 সেন্টিমিটার। বুঝছো, একটা প্যান্ট তৈরি করতে কাপড় লাগবে 1 সেন্টিমিটার। তারপর দেখো মোট কাপড় কিনতে কত টাকা লাগবে। তাহলে মোট কাপড় আছে এত সেন্টিমিটার, 100 মিটার কাপড়ের মূল্য হচ্ছে 225 টাকা। তুমি এখন কাপড়ের মূল্য দেওয়া আছে মিটারে, আর ওখানে কাপড় দেওয়া আছে সেন্টিমিটারে, তার কাছে কতটুকু কাপড় আছে। তুমি দুইভাবেই করতে পারো। তুমি 100 মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করেও করতে পারো, আবার 6250 সেন্টিমিটারকে মিটার বানায়ও করতে পারো কিন্তু। হ্যাঁ, যে কোনো একটা করবা তোমরা। তো এটা তোমরা নিজে করিও, এটা তোমরা তোমাদের হোমওয়ার্কের সঙ্গে এটুকু এই অংশটা অ্যাড থাকলো। গ নাম্বারটা তোমরা প্রথমে 100কে সেন্টিমিটার বানাই নিবা, 100 মিটারকে 100 দিয়ে গুণ দিবা, সেন্টিমিটার হবে। কত সেন্টিমিটার কাপড়ের যেটা গুণফল পাবা, কত সেন্টিমিটার কাপড়ের মূল্য 225 টাকা। অতএব 1 সেন্টিমিটার কাপড়ের মূল্য যেভাবে বের করে ওই ঠিক নিয়মে তারপর লিখবা হলো 6250 সেন্টিমিটার কাপড়ের মূল্য কত, পেয়ে যাবে তোমরা। হ্যাঁ,
আর বাকিগুলো মোটামুটি সেম, শুধু এক একক থেকে আর এক এককে নিয়ে যাওয়া। এই তো আজকে এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত ভালো থেকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ।